হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে বল ও গতি, ফোর্স অ্যান্ড মোশন। অলরেডি তোমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ, সেটা আমি বোর্ডের মধ্যে খুব সহজ করে এক্সপ্লেন করে দিয়েছি। যারা পরিমাপ চ্যাপ্টারের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। পরিমাপ চ্যাপ্টার থেকে যাবতীয় যা কিছু প্রশ্ন হয় সবগুলো আমি ওই ক্লাসে আলোচনা করে দিয়েছি, এবং সমস্ত কনসেপ্ট, যাবতীয় গুরুত্বপূর্ণ জায়গা সবগুলো একদম যে জটিল জায়গাগুলো আছে সেগুলোও খুব সহজ করে বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে এই ক্লাসটা আমি বোর্ডের মধ্যে দিতে পারছি না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রান্তিক প্রকাশনের বইটা রয়েছে, ভূঁইয়া সাহা লেখা। এই বইটা থেকে আমরা ক্লাসটা দেবো। পাশাপাশি তোমাদের যাতে অসুবিধা না হয়, কোশ্চেন আনসারের জন্য ট্যালেন্ট বুস্টার এই বই থেকে তোমরা প্রত্যেক দিনের যে জায়গাটা আমি পড়াবো টেক্সট থেকে, সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ফার্স্ট টার্মের জন্য দেখে যাবে, সেটা আমি এই সাতটা ট্যালেন্ট বুস্টার থেকে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধে হবে। চলো আমরা শুরু করি। আমরা প্রথমত আমাদের চ্যাপ্টারের প্রথম দিকে যে মেন মেন জায়গাগুলো রয়েছে সেগুলো একটু বুঝে নেব। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ওকে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থিতি এবং গতি, এই জিনিসটা আমাদের প্রথমেই জানতে হবে। স্থিতি মানে হচ্ছে যে কোনো একটা বস্তু যেটা পারিপার্শ্বিকের সাথে সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে না, সেটাকে আমরা স্থির বস্তু বলি। আর ওই বস্তুটার যে অবস্থা তাকে স্থিতি বলি। ধরো আমি একটা পেন্সিল বক্স হয়তো রাখলাম, এই পেন্সিল বক্সটা আমি হয়তো এখানে রেখে দিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে, মানে ধরো আমি 5 মিনিট পর দেখলাম, বা 1 ঘন্টা পর দেখলাম, বা 2 দিন বা 10 দিন, আমি যদি না সরাই তাহলে এই বস্তুটা কিন্তু এখানে থেকে যাবে। তাহলে কোনো একটা বস্তু যেটা সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করছে না, সেটা কিন্তু স্থির বস্তু। এবং এই বস্তু যে স্থির অবস্থায় আছে, এই যে মানে এই মানে ধর্ম যেটা, কেমন, বা বৈশিষ্ট্য যেটা, সেটাকে আমরা বলবো স্থিতি। যেমন আমরা রাস্তা দেখতে পাই, কোন একটা রাস্তা, যে রাস্তা ধরে তুমি বাড়ি থেকে হয়তো স্কুলে যাচ্ছ, সেই রাস্তা কিন্তু সেখানেই থেকে গেছে। একটা হয়তো পুকুর রাস্তার ধারে পড়ছে, বা যে গাছগুলো তুমি দেখতে পাচ্ছ সেই গাছটা কিন্তু সেখানেই থাকছে। পরের দিন দেখো, 10 দিন পরে দেখো, তাই না, সেখানেই কিন্তু গাছটা থেকে যাবে। তাহলে সময়ের সঙ্গে যে জিনিসগুলো কখনোই স্থান পরিবর্তন করে না, সেগুলোকে আমরা স্থির বস্তু বলবো, এবং ওই বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলবো। আর যে বস্তুগুলো দেখবো আমরা যে মানে তাদের অবস্থান সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে, তাদেরকে আমরা গতিশীল বস্তু বলি, এবং ওই অবস্থাকে গতি বলি। যেমন তুমি হয়তো বাইকে করে চেপে স্কুলে যাচ্ছ, বা বাবার সঙ্গে কোথাও যাচ্ছ হয়তো, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তোমার অবস্থান পাল্টে যাচ্ছে। ট্রেনে করে কেউ জার্নি করছে, কোথাও যাচ্ছে, বা সাইকেল চালিয়ে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, এই মুমেন্টে তুমি হয়তো বাড়িতে রয়েছো, তারপর তুমি স্কুলে যাচ্ছ, 5 মিনিট পর স্কুলে পৌঁছে গেলে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তোমার স্থান বা অবস্থান পাল্টে যাচ্ছে, তাহলে এখানে এটা হবে গতি। কেমন, এটা কি বলবো আমরা, মানে তুমি আছো, তুমি গতিশীল বস্তু হয়ে গেলে, তাই না? একটা গাড়ি, সেটা গতিশীল বস্তু হয়ে গেল, এবং এই যে অবস্থা তাকে আমরা বলবো গতি। এবার পৃথিবীর, আমরা যদি ভাবি যে ধরো ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছু তোমাকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা এগুলো স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে, তুমি বলবে যে স্যার, রাস্তাঘাট, ঘরবাড়ি, গাছপালা এগুলো সবই স্থির অবস্থায় আছে। কিন্তু তুমি তো জানো যে পৃথিবী কখনোই কিন্তু স্থির অবস্থায় থাকে না। পৃথিবী তো সব সময় অনবরত নিজের অক্ষের চারপাশে, আবার নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকেও ঘুরছে। এরকমভাবে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, প্লাস মাঝখানে যদি সূর্য থাকে, তাহলে নিজের অক্ষের সঙ্গে ঘুরতে 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 সূর্যকেও কিন্তু প্রদক্ষিণ করছে, তাই না? আহ্নিক এবং বার্ষিক গতি দুটোই কিন্তু থাকে। তাহলে পৃথিবী যদি ঘোরে, তুমি ভাবো পৃথিবী ঘুরলে পৃথিবীর উপরে থাকা ঘরবাড়ি, গাছপালা এগুলোকে স্থির থাকবে? তাহলে কখনোই থাকবে না। ধরো একটা গাড়ি, ধরো স্থির আছে, গাড়ি যদি চলতে লাগে তাহলে গাড়িটা গতিশীল। গাড়ির উপরে তুমি ব্যাগ রেখেছো, গাড়ির উপর তুমি বসেছো, তোমার তুমিও গতিশীল। তাহলে একই রকমভাবে গাড়ি, একটা গাড়ি চলছে, তার উপর তুমি বসে আছো, মানে তোমার সমস্ত ধরো ট্রলি ব্যাগ হতে পারে, বা অন্যান্য ব্যাগপত্র রয়েছে, তাহলে তারাও গতিশীল। গাড়ি চলছে মানে গাড়িটা যেমন গতিশীল, তারাও গতিশীল, ব্যাগপত্রও গতিশীল। তাহলে পৃথিবী একই রকমভাবে, পৃথিবী যদি গতিশীল হয়, সবসময় ঘুরছে, তাহলে পৃথিবীর ওপরে যা কিছুই রয়েছে, নদী হতে পারে, হ্রদ হতে পারে, বাড়ি ঘর, গাছপালা, সমস্ত কিছু, রাস্তাঘাট সব কিছুই কিন্তু গতিশীল, কখনোই কিন্তু স্থির নয়। তাহলে আমাদের একটা প্রশ্ন আসছে যে আমরা তাহলে মানে স্থির বা গতিশীল বলার জন্য আমাকে কি করতে হচ্ছে, একটা রেফারেন্স ধরে নিতে হচ্ছে। ধরো তুমি বললে, আমরা পরীক্ষার সময় আমরা দেখেছি যে কাউকে যদি জিজ্ঞাসা করে, আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে, বলে ভালো হয়েছে, সে হয়তো 60% পাবে, 60% পাবে নাম্বারটা, কিন্তু 60% তার জন্য ভালো। অনেকে আছে যারা ভালো বলতে 80% বোঝায়। কেউ কেউ আছে যারা বলবে খারাপ পরীক্ষা হয়েছে, খুব ভালো হয়নি, অথচ সে 90% পেয়েছে, 90%টাকেও সে খারাপ ভাবছে।
তাই না? তাহলে বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে, তাদের নাম্বারের এক্সপেকটেশন এটা আলাদা, আলাদা আলাদা রকম রয়েছে। তাহলে কে কোনটাকে ভালো বলছে? কেউ 60% কে ভালো বলছে, কেউ 50% কে বলছে, কেউ 90% কে ভালো বলছে, কেউ 98% বা তার থেকে বেশিটাকে ভালো বলছে। তাহলে একটা নির্দিষ্ট রেফারেন্স রয়েছে, তার বেসিসে বলছে। একই রকমভাবে আমরা কোনো বস্তুকে যদি স্থির বা গতিশীল দেখতে চাই, তাহলে আমাকে কারো রেসপেক্টে বলতে হবে। যেমন ধরো রাস্তা আছে, রাস্তার পাশে গাছ রয়েছে, আমি বাইক দিয়ে চলে যাচ্ছি, তখন ওইগুলোর সাপেক্ষে আমি গতিশীল। তাহলে যার সাপেক্ষে গতিশীল ধরছি আমি গাড়িটাকে, তাহলে যার সাপেক্ষে ধরবো সেটাকে আমরা নির্দেশ তন্ত্র বলবো। কেমন? তাহলে কোনো বস্তুর স্থিতি বা গতি যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে কারো রেসপেক্টে, কারো সাপেক্ষে কিন্তু হিসেব করতে হবে, এবং যার সাপেক্ষে করবো সেটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স বা রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র কিন্তু বলবো। আমরা যদি দেখি পৃথিবী যেহেতু ঘুরছে, তাহলে পৃথিবীর সঙ্গে সমস্ত জিনিস যা কিছু রয়েছে সবগুলোই কিন্তু ঘুরছে। পরম স্থির বা পরম গতিশীল বলে কিন্তু কোনো বস্তু নেই। তাই না? পরম স্থির বা পরম গতিশীল বলে কিন্তু কোনো বস্তু আমরা মানে পরম স্থির বলে কিন্তু এই মহাবিশ্বে কিছু নেই। স্থিতি হলো আপেক্ষিক। স্থিতি হলো আপেক্ষিক, গতিটাও কিন্তু আপেক্ষিক। ওকে, কারো সাপেক্ষে বলতে হয়। কারো সাপেক্ষে আমরা গতিশীল বলতে পারবো। মা মানে বা স্থির বলতে পারবো। তুমি বললে যে, "হ্যাঁ, স্যার তাহলে রাস্তার ধারে গাছ রয়েছে, তার সাপেক্ষে আমি স্থান পরিবর্তন করছি, মানে আমি গতিতে রয়েছি।" এটা বললাম। আবার দেখো দুজনেই ধরো পাশাপাশি দুটো বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে, একই স্পিডে যাচ্ছ। তুমি তোমার বাম দিকে বন্ধুটাকে দেখতে পাচ্ছ, তোমার বন্ধু ডান দিকে তোমাকে দেখতে পাচ্ছে, একই স্পিডে যাচ্ছ। তাহলে তুমি তো বন্ধুর সাপেক্ষে স্থান পরিবর্তন করছো না, বা তোমার বন্ধু তোমার সাপেক্ষে স্থান পরিবর্তন করছে না। তাহলে একে অপরের সাপেক্ষে তোমরা স্থির। একে অপরের সাপেক্ষে তুমি বলবে তোমার বন্ধু স্থির, তোমার বন্ধুর সাপেক্ষে তুমি স্থির। কিন্তু রাস্তা, গাছপালা সবকিছু যেগুলো রয়েছে তাদের সাপেক্ষে তোমরা দুজনেই কিন্তু গতিশীল। বা রাস্তায় একজন বন্ধু দাঁড়িয়েছে, তৃতীয় একটা বন্ধু দাঁড়িয়েছে, তোমাদের দুজনকে টাটা দিল। তোমরা একই সঙ্গে স্পিডে চলতে লাগলে, যে দাঁড়িয়ে আছে সেই বন্ধুটা বলবে দুজনেই চলে যাচ্ছে, মানে দুজনেই গতিশীল। তাহলে স্থিতি, গতি দুটোই কিন্তু কারো সাপেক্ষে বিচার করতে হয়। কেমন? স্থির বা গতিশীল বলে কিন্তু কিছু নেই। পরম স্থির বা পরম গতি বলে কিন্তু কিছু নেই। এই যে প্রশ্নটা রয়েছে, এই একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু করবে। কেমন? এই কোয়েশ্চেনটা। আর এটাও সকল বস্তুর স্থিতি বা গতি আপেক্ষিক, এটাও কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। এই দুটো কোয়েশ্চেন ভালো করে করবে। ওকে, আর স্থিতি গতি আমি এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছি, এখান থেকেও দেওয়া হতে পারে স্থিতি গতি, এই দুটো তোমরা করতে পারো। কেমন? বইও দেওয়া হয়েছে, বই থেকে করলে বেটার হয়। ওকে, যেগুলো বইয়ের মধ্যে থাকবে না সেগুলো আমরা রেফারেন্স বইয়ের সাহায্য নেব। এরপর আমরা দেখব এখানে যে কাইন্ডস অফ মোশন, মোশন বা গতির অনেক রকম ভাগ রয়েছে। আমরা হয়তো এখন এই মানে সার্টেন কিছু হয়তো গতি সম্পর্কে জানবো, কিন্তু আমরা যদি সায়েন্স নিয়ে পড়ি ক্লাস 11-এ ফিজিক্সে আমরা কিন্তু আরও বেশ কিছু ধরনের গতি বা তারও আরও সূক্ষ্ম বিচারে আর কিছু গতির ভাগ কিন্তু আমরা দেখব। ওকে, এখন আমাদের বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো বুঝে নিই। আমাদের দেখো গতি আমরা যদি দেখি মোটামুটি ৫টা গতি। এক হচ্ছে রৈখিক গতি বা চলন গতি, ২ নম্বর হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন, ৩ নম্বর হচ্ছে রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি, একটা মিক্সড মোশন মানে মিশ্র বা জটিল গতি বলতে পারি। আর একটা সিম্পল হারমোনিক মোশন, অনেক সময় কিছু বইয়ে থাকে, কিছু বইয়ে থাকে না। ওকে, মানে ক্লাস 9 এর বিচারে যদি আমরা দেখি, তাহলে এই ৫ রকমের গতি সম্পর্কে আমরা জানবো। এখান থেকে কেমন প্রশ্ন আসে স্যার? যেমন আমরা ফার্স্ট পোরশনে বলে দিলাম যে কয়েকটা কোয়েশ্চেন, সেরকম এখানে আমাদের হয়তো বলবে যে একটা উদাহরণ দেবে যে চলন্ত সাইকেলের চাকার গতি হলো ড্যাশ, কোন গতি? বা একটি মিশ্র গতির উদাহরণ দাও। ওকে, এরকমভাবে উদাহরণ কিন্তু জিজ্ঞাসা করে। মিশ্র গতি থেকে বা সরল রৈখিক দোলগতি এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। বৃত্তীয় গতি থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, রৈখিক গতি বা চলন গতি। যদি আমরা দেখি, ধরো এই বস্তুটা এখান থেকে এখানে চলে গেল। তাহলে এর মধ্যে থাকা প্রত্যেকটা কণা, ধরো এটা একটা A, এটা B, এটা C, এটা D, প্রত্যেকটা কণা কিন্তু সমান দূরত্ব যাবে। তবেই তো বস্তুটা নড়বে। এমন নয় যে A ৫ মিটার সরলো, এখানে যে কণাটা রয়েছে সেটা ৩ মিটার সরলো, তা কিন্তু কখনোই সম্ভব নয়। এখানকার কণা যদি ৫ মিটার সরে, এটাও ৫ মিটার সরবে, এটাও ৫ মিটার সরবে। দেখো বস্তুটা B জায়গায় পৌঁছালো। তাহলে এখানে একটা কণা ছিল এই বস্তুটার এখানে একটা কণা ছিল, এখানে একটা কণা ছিল। তাহলে M1 ড্যাশ হলো, M2 ড্যাশ হলো, M3 ড্যাশ হলো। প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান হবে। এটা যদি ২ মিটার হয় এটাও ২ মিটার, এটাও ২ মিটার। এটা যদি ১০ মিটার হয় এটাও ১০ মিটার, এটাও ১০ মিটার। সবগুলো কিন্তু একই দূরত্ব সরবে। তাহলে রৈখিক গতি বা চলন গতি বলতে আমরা বলবো যে কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে এবং বস্তুটির প্রত্যেকটি কণা যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান্তরাল সরলরেখায় একই দূরত্ব যায়, প্রত্যেকটা কণা একই দূরত্ব যাবে, একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তাহলে সেটাকে আমরা বলবো রৈখিক বা চলন গতি। বোঝা গেল? তাহলে এখানে একটি বলকে কিছুটা উঁচু থেকে ফেলে দিলে, যখন আমরা বল হতে পারে বা একটা পেন্সিল যখন আমরা ফেলে দেবো,
একই দূরত্ব, এর মধ্যে সব কণাগুলো একই দূরত্ব কিন্তু যাবে। তাহলে এগুলো হচ্ছে একটা রৈখিক গতি বা চলন গতির উদাহরণ। বৃত্তীয় গতি পড়বো আমরা। বৃত্তীয় গতির ক্ষেত্রে দেখো কোনো বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেটাকে বৃত্তীয় গতি বলে। কেমন? যেমন সূর্যর চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ, সেটাও হতে পারে। সূর্যকে যদি আমরা মাঝখানে ধরি, সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরছে, এটা একটা বৃত্তীয় গতি। ওকে, পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর মধ্যে একই রকমভাবে পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকে এবং বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো ঘোরে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে বা কেন্দ্রককে ঘিরে ইলেকট্রনগুলো যেগুলো ঘুরছে সেটাও কিন্তু বৃত্তীয় গতির এক্সাম্পল। ওকে, এখানে আমাদের রয়েছে এই যে রৈখিক গতির সংজ্ঞা ওখান থেকে করবে, বৃত্তীয় গতিও কিন্তু দেওয়া হয়েছে। ওকে, যখন বৃত্তীয় গতি হিসাব করবো আমরা, যদি সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ দেখি, তাহলে সূর্যটাকে বিন্দু ধরতে হবে। এখানে পৃথিবী একটি বস্তুবিন্দু, হ্যাঁ পৃথিবীটাকেও বস্তুবিন্দু হিসেবে আমি ধরতে পারি। ওকে, যাই হোক, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে ঘিরে যখন একটা বস্তু ঘুরবে তখন সেটা হচ্ছে বৃত্তীয় গতি। এরপরে ঘূর্ণন গতি। ঘূর্ণন মানে কিন্তু নিজে ঘুরবে, নিজের অক্ষে, এর মাঝ বরাবর যদি আমরা একদম মাঝ বরাবর একটা যদি আমরা গর্ত করে দিই, একটা লাঠি যদি ঢুকিয়ে দিই, বা পৃথিবী ধরো একদম মাঝ বরাবর যদি একটা লাঠি আমরা ঢুকিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে অক্ষ, পৃথিবীর অক্ষ, তোমরা জানো, ভূগোলে পড়ে এসছো। তাহলে সেই অক্ষ বরাবর যখন ঘুরবে কোনো একটা বস্তু তখন সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ওকে, তাহলে একটি বিস্তৃত বস্তু মানে একটা বড় বস্তু, তার মধ্যে যখন একটা নিজে অক্ষ থাকবে, সে অক্ষর সাপেক্ষে যখন চারদিকে ঘোরে তখন সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। ওকে, তাহলে কখন হবে? পৃথিবী যেটা মানে নিজের অক্ষে চারদিকে গতি, মানে আহ্নিক গতি, আহ্নিক গতি যেটা, কেমন, সেটা হচ্ছে, এটা কি বললাম আমি? আহ্নিক গতি বললাম। ওকে, আহ্নিক গতি সেটা হচ্ছে একটা কি গতি? ঘূর্ণন গতি। লাট্টু, লাট্টু যদি আমরা দেখি, লাট্টুর ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে ধরো এইখানে মাঝ বরাবর যদি একটা অক্ষ কল্পনা করি, তাহলে তার সাপেক্ষে কিন্তু ঘোরে। ওকে, তাহলে এগুলো হচ্ছে কিন্তু ঘূর্ণন গতি, এবং যে অক্ষটার সাপেক্ষে ঘোরে সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। অনেক সময় ভালো স্কুলে প্রশ্ন আসে, ঘূর্ণন অক্ষ সন্ধি যোগ করে আমরা যদি বলি তাহলে ঘূর্ণাক্ষ। ওকে, ঘূর্ণাক্ষটা করতে পারো, ঘূর্ণান্তর না করলেও অসুবিধা নেই, মানে ঘূর্ণান্তরটা সেরকম আসে না। তাহলে আমরা দেখলাম মানে যে বৃত্ত গতিতে একটা নির্দিষ্ট বিন্দুকে ঘিরে পুরো বস্তুটা গোল গোল করে ঘুরছিল, আর এখানে নিজে ওই বস্তুটার মধ্যে একটা অক্ষ কল্পনা করছি, সেই অক্ষর সাপেক্ষে সে গোল গোল করে ঘুরছে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এবার মিশ্র গতি আর জটিল গতি মানে কি? এখানে আমরা ঘূর্ণন এবং চলন দুটোই দেখতে পাবো, ঘুরবে প্লাস এগিয়ে যাবে, ঘুরবে প্লাস এগিয়ে যাবে, তাহলে চলন প্লাস ঘূর্ণন দুটোই দেখতে পাওয়া যাবে। যেমন সাইকেলের চাকা, এখানে যদি আমি এটা যদি ঘূর্ণন অক্ষ ভাবি, কেমন, মাঝখানে একটা ঘূর্ণন অক্ষ নিয়ে ওটা সাপেক্ষে চাকাটা ঘুরছে, তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। চাকাটা ঘুরছে বলে চাকাটা এগিয়েও তো যাচ্ছে, তাহলে এগিয়ে যাচ্ছে যেটা, সেটা চলন গতি। তাহলে যখন সাইকেলের চাকা হতে পারে, বাইকের চাকা হতে পারে, মানে যে কোনো গাড়ির চাকা, মোটর গাড়ির চাকা, ওকে, যে কোনো গাড়ির চাকা যখন ঘোরে তখন মাঝখানে যদি আমরা একটা অক্ষ কল্পনা করি, তাহলে সেই অক্ষর সাপেক্ষে, সেই অক্ষ এই ভেতরে এই বরাবর মানে অক্ষর সাপেক্ষে কিন্তু সেটা ঘুরছে। কেমন, তাহলে একটা ঘূর্ণাক্ষ থাকবে, কল্পনা করবো আমরা, তার সাপেক্ষে ঘুরবে, সেটা ঘূর্ণন গতি, এবং এগিয়ে যাবে সেটা হচ্ছে চলন গতি। তাহলে যখন দুটোই গতি দেখতে পাবো আমরা, চলন আর ঘূর্ণন, তখন সেই ধরনের গতিকে আমরা বলবো মিশ্র বা জটিল গতি। বোঝা গেল? ক্লিয়ার? আর কিছু এখানে কিন্তু দরকার নেই। এবার এইখানে এই জিনিসটা তোমরা দেখে নিতে পারো একবার, যে এখানে একটা এম ভরের একটা বস্তু রয়েছে, বৃত্তাকার পথে ঘুরছে, যখন আমাদের পি বিন্দুতে রয়েছে তখন এর গতি সবসময় স্পর্শক, বৃত্তের যেটা স্পর্শক বরাবর, স্পর্শক সবসময় কেমন হবে? এখানে যদি আমরা কেন্দ্রগামী একটা মানে ব্যাসার্ধ কল্পনা করি, তার সঙ্গে এটা 90 ডিগ্রি কোণ হবে, 90 ডিগ্রি কোণ হবে, তাহলে স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর কিন্তু তার একটা গতি দেখা যাবে প্রত্যেকটা জায়গাতে। এখানে তাই, এখানে যদি আমাদের হয় এখানে, তাহলে এখানেও একটা স্পর্শক বরাবর এরকম বরাবর আমাদের ধরে দিকে সি রয়েছে, এর বরাবর কিন্তু কাজ করবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যদি করি এখানে 90 ডিগ্রি কিন্তু হবে। ওকে, এবং অভিমুখ কিন্তু পাল্টায়, সবসময় অভিমুখ পাল্টাবে। তোমরা জানো বৃত্তাকার পথে যখন ঘোরে তখন সবসময় অভিমুখ পাল্টায়, এখানে অভিমুখ এদিকে রয়েছে, এখানে অভিমুখ এদিকে রয়েছে, এখানে এদিকে রয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাব আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সরলরৈখিক পথে গতিশীল কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয় এবং ওই বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়, তাহলে ওই বলের অধীনে বস্তু কণাটির গতিকে সরলরৈখিক দোলগতি বলে। এটা একটা মানে সরল পর্যাবৃত্ত গতি। উদাহরণটা দেখো, এখানে সরল দোলকের গতি যখন সরণের মান কম, ধরা যাক একটা বস্তু কণা এ ও বি পথে কম্পমান, এ ও বি পথে কিন্তু কাঁপছে, ভাইব্রেশন হচ্ছে। কোনো এক মুহূর্তে কণাটির অবস্থান যদি পি
মধ্যবিন্দু ও থেকে সরণ কত, তাহলে মধ্যবিন্দু থেকে সরণ হিসাব করবো, তাহলে এখন পিতে রয়েছে, তাহলে সরণ হচ্ছে এই জায়গাটা আমি ধরে নিলাম এক্স। ওপি অভিমুখে, কারণ কি ওপি অভিমুখে মানে এদিকে যাচ্ছে যখন, তখন ওপি অভিমুখে হবে সরণটা। কণাটির উপর ক্রিয়াশীল বল যদি এফ হয়, পি অভিমুখে বল মানে ক্রিয়াশীল বলটা কাজ করবে এবং সরণ হচ্ছে এক্স, তো সমানুপাতিক, মানে সরণ এবং ওই বলটা কিন্তু সমানুপাতিক হয়। এফ মানে হচ্ছে সমানুপাতিক মাইনাস এক্স কেন, এটা মানে দুটো উল্টো দিকে রয়েছে, বল এবং সরণ বিপরীত দিকে, তার জন্য ঋণাত্মক চিহ্ন দেওয়া হয়েছে। ওকে, তাহলে এফ সমান সমানুপাতিকটাকে সমান চিহ্ন দেওয়ার জন্য একটা ধ্রুবক আসবে, সেটা হচ্ছে কে, তাহলে এফ সমান মাইনাস কে এক্স, কে এখানে আনুপাতিক ধ্রুবক। আচ্ছা, সরল দোলগতিটার ক্ষেত্রে তোমাদের যদি এখানে রয়েছে, এখানে সরল দোলগতি সংজ্ঞাটা যদি থাকে, তোমরা এইটা কিন্তু করতে পারো। ওকে, এটা একটা বেশ ভালো জিনিস দেওয়া হয়েছে, টু অ্যান্ড ফ্রো মোশন, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে, যেমন এই যে পেন্ডুলামের এটা ঘন্টাটা, এইদিকে নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে, এদিকে যদি এতটুকু যাবে, এদিকে এতটাই যাবে, এদিকে 5 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটার, এদিকে যদি 10 সেন্টিমিটার যায়, এদিকে 10 সেন্টিমিটার যাবে, মানে একই যাবে। তাহলে সাম্যাবস্থা মানে এই ফিক্সড পজিশন, যখন দুলছে না, তাহলে সাম্যাবস্থা মানে এই ফিক্সড পজিশন। এবার এখান থেকে এতটা যদি যায়, এখানে এতটা যাবে, এখানে যদি এতটা দূরে চলে যায়, তাহলে এটা ততটা এদিকে কিন্তু দূরে যাবে। তাহলে টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক যদি গতিশীল হয় সাম্য অবস্থান থেকে, তখন সেই গতিটাকে বলবো সরলরৈখিক দোলগতি, যেমন সরল দোলকের গতি। এইটা তোমরা বলবে, বেশি ভালো হবে, সহজ এবং মানে খুব সুন্দর, এটা মানে উত্তরটা খুব সুন্দর দিয়েছে, এই জিনিসটা লিখবে। ওকে, এরপরে আমাদের নেক্সট হচ্ছে যে এটা আমরা দেখলাম সরল দোলকের গতির বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য করবে এখানে, যে কোনো দুটো বৈশিষ্ট্য করলে আমার মনে হয় আর আদার্স তোমাদের করার কিন্তু প্রয়োজন নেই। এখানে একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, কেমন বারবার একই কিন্তু ঘটছে। পর্যাবৃত্ত গতি মানে একটা বস্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথ অতিক্রম করবে, মানে ওই গতিরই কিন্তু বারবার পুনরাবৃত্তি ঘটবে, রিপিটেশন ঘটবে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক যেটাকে মোশন বলা হয়। তো এটা একটা পর্যাবৃত্ত গতি, এখানে বলাও আছে, এখানে এই যে এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ সর্বদা গতিপথের মধ্যবিন্দু অভিমুখী হয়, যে কোনো দুটো এখানে উল্লেখ করে দেবে। ওকে, নেক্সট আমাদের এখানে আমরা দেখব পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখানে এই পার্থক্য এটা দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, চলন এবং ঘূর্ণনের মধ্যে পার্থক্যটা ভালো করে করবে। ওকে, দেখো এখানে এই গতির ক্ষেত্রে একটি বস্তু গতিশীল, মানে সরলরেখা বরাবর গতিশীল, আর এখানে বৃত্তাকার পথে। চলনে কি হয়, এখানে প্রত্যেকটা কণা সমান্তরালভাবে একই দিকে গতিশীল হয়, আর এখানে বিভিন্ন কণাগুলির সরণ বিভিন্ন রকম হয়, প্রত্যেকটা কণার সরণ কিন্তু একই রকম হয় না। এখানে গতির অভিমুখ একই থাকে, আর এখানে প্রত্যেক মোমেন্টে গতির অভিমুখ পাল্টে যায়। এখানে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পাল্টায়, এখানে সময়ের সাপেক্ষে বস্তুর মানে অবস্থানটা কিন্তু পরিবর্তিত হয়। ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে কিন্তু পরিবর্তিত হয় না যদি ঘূর্ণন হয়। ওকে, বৃত্তীয়তে পাল্টায়, ঘূর্ণনে পাল্টায় না। আর উদাহরণ হচ্ছে একটা বলকে উপর থেকে নিচে ফেলে দেওয়া। আর এখানে বৃত্তীয় গতি যদি বলে, চলনের সঙ্গে বৃত্তীয় বলে, তখন এই উদাহরণটা দেবে, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ। আর চলনের সঙ্গে ঘূর্ণন বললে তখন এইটা দেবে। ওকে, সবই থাকবে, শুধু এই মানে চলনের সঙ্গে বৃত্তীয় বলুক বা চলনের সঙ্গে ঘূর্ণন বলুক, প্রথম তিনটে একই থাকবে। 4 নম্বরের সময় এই জায়গাটা বৃত্তীয় বলে এই জায়গাটা, ঘূর্ণন বলে এই জায়গাটা, বৃত্তীয় বলে এই জায়গাটা, আর ঘূর্ণন বলে এখান থেকে এটা। এখানে একটা পার্থক্য দেওয়া হয়েছে বৃত্তীয় এবং ঘূর্ণন, এটা জানো, বৃত্তীয় মানে এই একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে বৃত্তাকার পথে ঘুরবে, আর এটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরবে। এখানে সময়ের সঙ্গে অবস্থান পাল্টায়, এখানে সময়ের সাপেক্ষে অবস্থান পাল্টায় না। ঘূর্ণনের ক্ষেত্রে জায়গাটা ওটা তো সরছে না, শুধু অক্ষ সাপেক্ষে ঘুরছে, কিন্তু অবস্থান পাল্টাচ্ছে না। এখানে অভিমুখ প্রতি মুহূর্তে পাল্টায়, এখানে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে কিন্তু পাল্টায়। ওকে, এখানে বস্তুর আর এখানে প্রত্যেকটা বিন্দুর কিন্তু অভিমুখ পাল্টাচ্ছে। এখানে একটা উদাহরণ দিয়েছি, এখানে একটা উদাহরণ দিয়েছি। ওকে, আমরা গতির সমীকরণ আগে পর্যন্ত পড়লাম। ওকে, এখানে কিছু শর্ট কোয়েশ্চেন আছে, এগুলো কিন্তু দেখবে। মিশ্র গতির উদাহরণ চলন্ত সাইকেলের চাকার গতি, ঘূর্ণন গতির উদাহরণ ঘূর্ণায়মান পাখার গতি, মানে ব্লেড যেগুলো ঘুরছে সেগুলো। ওকে, এখানে 20 ফুট ওপরে উঠে আবার তোমার হাতে একটা বল এসে পড়লো, মোট সরণ কত হলো, আবার মানে ছেড়ে দিলাম, আবার হাতে এসে পড়লো, প্রাথমিক আর অন্তিম অবস্থান একই, তাই জন্য সরণ শূন্য। সরণের জায়গাটা এখন দেওয়া নেই, কোশ্চেনটা স্কিপ করতে পারো, নেক্সট ক্লাস যখন হবে তখন ওই সরণগুলো বুঝিয়ে দেবো, তখন দেখবে সোজা লাগবে। হিমালয় পর্বত স্থির না গতিশীল, অবশ্যই এটা স্থির রয়েছে, কেমন আপাত স্থির আমরা বলতে পারি, এটার সাদৃশ্য দেখবে। কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমরা চাইলে এখান থেকে করতে পারো। ওকে, এমসিকিউ রয়েছে, এরপরে যে বাকি যে পোর্শনগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে,
এটা একটা ভালো ঘূর্ণায়ন গতি, এটা 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক গতি। কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় বৃত্তীয় গতির ক্ষেত্রে, এটা একটা দেখতে পারো। ওকে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে 40 সেকেন্ড সময় একবার সম্পূর্ণ করে 2 মিনিট 20 সেকেন্ড পর তার সরণ কত হবে? ওকে, 40 সেকেন্ডে বৃত্তাকার আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ 40 সেকেন্ড সময় একবার পূর্ণ, মানে একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, একবার ঘোরে 40 সেকেন্ডে। প্রশ্ন হচ্ছে 2 মিনিট 20 সেকেন্ড। 2 মিনিট মানে কত? 2 মিনিট মানে 60 দুয়ে 120, তার সঙ্গে আরও 20 সেকেন্ড যোগ করতে বলেছে। 2 মিনিট মানে 60 দুগুণে 120, আর এদিকে 20 মানে 140। 140-এ কত যাবে? 140-এ দেখো 40, 140কে 40 দিয়ে ভাগ করো, 140কে 40 বারে এক পাক, 40 সেকেন্ডে এক পাক, তাহলে 2 হবে, তাহলে আচ্ছা 3 হবে, 3 4 12 120, 3 পাক মানে পুরো ঘুরে গেল। এখান থেকে শুরু করছে, আচ্ছা এখান থেকে শুরু করছে, ধরো এখান থেকে শুরু করছে, তাহলে এই এক পাক দিল, আরও এক পাক দিয়ে আবার এখানে আসবে, আরও এক পাক দিয়ে আবার এখানে আসবে, 3 পাক হলো। এবার পড়ে আছে 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড, 40 সেকেন্ডে পুরো এক পাক, 40 সেকেন্ডে পুরো এক পাক, কিন্তু 20 সেকেন্ডে এখান থেকে অর্ধেক পাকে যাবে, মানে এতটা যাবে, এতটা যাবে। এবার সরণ মানে কত? প্রাথমিক আর অন্তিম অবস্থার মাঝের দূরত্ব। এই পুরো দূরত্ব মানে হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r, তাহলে 2r হবে উত্তর। ওকে, তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তোমাদের যাতে করে সুবিধে হয় তার জন্য টেক্সট বুক থেকেও বুঝিয়ে দিলাম এবং রেফারেন্স বই থেকেও তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দেখালাম। ওকে, ক্লাসগুলো কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই জানাবে। পরিমাপ চ্যাপ্টারের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে করতে পারো। আমি যথাসাধ্য তোমাদের যাবতীয় যা প্রবলেম হবে সেগুলো ক্লাস চলাকালীন সলভ করার চেষ্টা করব। ওকে, ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং তার পাশাপাশি যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।